পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। অ্যাবাকাস 12 গ্রাম শাখার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা কর্তৃপক্ষের উইনার সেলিব্রেশন সম্পন্ন। আগরতলা গান্ধীঘাটস্থিত তথ্য সংস্কৃতি দপ্তরে অগ্নিকাণ্ড, আতঙ্কিত হয়ে পড়েন জনগণ। কাবুগঞ্জে বিহারের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে কাবুগঞ্জে তীব্র চাঞ্চল্য। বিয়েতে রাজি না হয় নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গেল ছেলের বাবা, গুরুতর অভিযোগ যাত্রাপুর থানার পুলিশের বিরুদ্ধেও। ইএনডির কাজ করতে গিয়ে পিএইচির জলের পাইপলাইন ভেঙে ফেলায় পূর্ব সোনাপুরে কলসি হাতে নিয়ে বিক্ষোভ ভুক্তভোগীদের। মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে প্রাণী কল্যাণ সম্মান নিধি পুরস্কার বিতরণ বিলোনিয়ায়। 121 বছর পুরনো টঙ্গিবাড়ি এলপি স্কুলের জমি জবরদখল মুক্ত করল প্রশাসন, সন্তোষ জনমনে। আগামীকাল 21 ডিসেম্বর দক্ষিণ জেলা ভিত্তিক ভূমিকম্পের বিপর্যয় মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। জিরিঘাট ফরেস্ট রেঞ্জ লক্ষ্মীপুরে বনকর্মীদের হাতে বাজেয়াপ্ত দুটি চেরা কাঠ বোঝাই মোটর লঞ্চ, আটক 1। অ্যাবাকাস এন্ড ব্রেইন ডেভেলপমেন্ট একাডেমির 12 গ্রাম শাখায় এক জমকালো আনুষ্ঠানিকতায় বরাক রিজিওনাল লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা কৃতিত্ব অর্জনকারী পড়ুয়াদের পুরস্কার স্মারক এবং শংসাপত্র প্রদান করা হয়। আজ অ্যাবাকাস এন্ড ব্রেইন ডেভেলপমেন্ট একাডেমির পরিচালনা অথরিটি মাইন্ড স্কোপ লার্নিং প্রাইভেট লিমিটেডের সঞ্চালক সুজিত রায়, সিইও শুভম রায়ের উপস্থিতিতে 8 জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার স্মারক, মেডেল এবং শংসাপত্র প্রদান করে কচিকাঁচাদের উৎসাহিত করা হয়। একাডেমির শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিতদের উপস্থিতিতে উইনার সেলিব্রেশন বিশেষ কেক কেটে আনন্দ উপভোগ করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক সংস্থার সঞ্চালক সুজিত রায় ছাড়াও মাস্টার ট্রেনার গীতা রায় এবং সিইও শুভম রায়। উপস্থিত ছিলেন একাডেমির ইনচার্জ জয়িতা মালাকার, শিক্ষিকা টুম্পা দাস এবং লক্ষ্মী মালাকার প্রমুখ। উল্লেখ্য, মাইন্ড স্কোপ লার্নিং সংস্থার পরিচালিত বরাক উপত্যকা 12 গ্রাম সেন্টার সহ মোট 8টি সেন্টারের ছাত্রছাত্রীদের মধ্যে বিগত 26 নভেম্বর করিমগঞ্জে অনুষ্ঠিত বরাক ভ্যালি রিজিওনাল লেভেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় অ্যাবাকাস 12 গ্রাম সেন্টারের 8 জন ছাত্রছাত্রী কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়। আজ তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করেন, উইনার সেলিব্রেশন পালন করা হয়। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা গান্ধীঘাটস্থিত রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর। বুধবার বিকেলে আচমকা দপ্তরের ভেতরে ক্যান্টিনের পেছনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে কাঠের বোর্ড সহ অন্যান্য সামগ্রীগুলিতে। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয় মহারাজগঞ্জ বাজারের দমকল বাহিনীর কর্মীদের। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন উপস্থিত হওয়ার ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কিভাবে, কোথা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকলের এক আধিকারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান তারা এবং আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট বা ক্যান্টিন থেকে আগুন লাগতে পারে, তবে এ বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় গোটা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী এবং আধিকারিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের অফিসটা ওই দিকটাতে, এখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনের পিছনে আগুন লাগার খবর পেয়ে আমরা ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। এখন টিএসসিএলকেও জানাই, সেই অর্থে অফিসিয়াল ডকুমেন্ট এখানে কিছু নেই। তবে ক্যান্টিনের পিছনে কয়েকটা পুরানো বোর্ড ছিল আগে ট্যুরিজম ডিপার্টমেন্টে, এগুলো আনইউজড থাকে, তো এগুলোতে আগুন লেগেছে। বাকি সবটা ডিটেলস কি, কারণ কতটা কি ডিটেলস আমরা একটু পরে বলতে পারি। প্রাথমিক ধারণা কি রাখতে হবে আপনার? প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আমরা তো এক্সপার্ট না, তবে এক্ষেত্রে ফায়ার সাথে কথা বলেছি, দুটোই অপশন থাকতে পারে। যদি কোনো কারণে ইলেকট্রিকের কিছু হয়, অথবা যদি এখানে কোনো কারণে, যেহেতু ক্যান্টিনের পিছনে আছে, ক্যান্টিনের ভিতরে কোনো টেস্ট নেই, কোনো কারণে আগুন লেগেছে কিনা সেটা একটু কারণটা জানার পরে আমরা বলতে পারি। স্যার, এটা যদি রাতের দিকে লাগতো তো বড় একটা আশঙ্কা ছিল। কোনো সময় তো আগুন লাগা ঠিক না, রাতের দিকে লাগলে অত ভয়ঙ্কর কিছু হতে পারতো বা ভয় থাকতে পারে। তো ভালো, আমরা সবাই এখানে ছিলাম এবং খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ছিলেন, এখানে আছে। কোনো ধরনের সেই অর্থে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই, বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এখন পর্যন্ত। বাট স্টিল আমরা রিস্ক নেইনি। আমরা আমাদের যারা পাওয়ারের বিদ্যুৎ দপ্তরে আছে ওদের সঙ্গে যোগাযোগ করেছি যেন চেক করে নেওয়া হয় কোনো কারণে কোনো ধরনের কোনো ঘাটতি আছে কিনা। কাবুগঞ্জে বিহারের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে কাবুগঞ্জে তীব্র চাঞ্চল্য। কাবুগঞ্জ বাজারের একটি ভাড়াটে ঘরে ঘটনাটি সংঘটিত হয়েছে। জানা গিয়েছে, বিহার রাজ্যের আজয়ন্তী স্থানের বাসিন্দা যুবক মোহাম্মদ আরিফের স্ত্রী বিহারের সমষ্টিপুর জেলায়
হাসানপুর রাজওয়ার বাসিন্দা মজিদা খাতুন রাতে খাবার বানিয়ে মাদকাসক্ত স্বামীকে ডেকে নিয়ে আসতে তাদের দোকানঘর থেকে অন্য একটি ভাড়াটে ঘরে যায়। কয়েক মিনিট পর একটি কিশোর তারা আসছে না দেখে তাদের খবর নিতে সেই ঘরে পৌঁছে দেখতে পায় দরজা বন্ধ। তখন সে দেওয়ালে ছিদ্র দিয়ে লক্ষ্য করে আরিফ শুয়ে রয়েছে এবং আরিফের স্ত্রী রয়েছে ঝুলন্ত অবস্থায়। তখন সে কান্না এবং চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন এবং স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করেন। গৃহবধূর শ্বাস প্রশ্বাস চলছিল বলে জানান প্রত্যক্ষদর্শী স্থানীয়রা। তখন তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর গৃহবধূ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসা কর্মীরা। বুধবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে সমঝে দেয় শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিকে আজ মৃতদেহ কাবুগঞ্জ বাজারে নিয়ে আসার পর খবর যায় সোনাই এবং ধলাই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত হন ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া এবং সোনাই থানার ওসি এম মানস সন্দিকই। শুরু হয় প্রাথমিক তদন্ত। প্রথমে নিকটাত্মীয় সহ স্বামী মোহাম্মদ আরিফকেও দেখতে পাওয়া যায়নি। 2-3 জন মহিলাকে দেখা যায় মৃতদেহের পাশে। শুরু হয় আরিফের খোঁজাখুঁজি। সোনাই এবং ধলাই থানার ওসি তাকে নিয়ে ঘটনাস্থলে যান এবং প্রাথমিক তদন্ত জিজ্ঞাসাবাদ চালান। দীর্ঘ কয়েক মিনিট তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে আটক করে সোনাই থানায় নিয়ে যাওয়া হয়েছে। আরিফের বড় ভাইয়ের স্ত্রীর বক্তব্য থেকে জানা যায় আরিফ মদ্যপ অবস্থায় ছিল এবং আজও তাকে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছে। এই ঘটনার রহস্যভেদ করতে সোনাই এবং ধলাই পুলিশ একসাথে তদন্ত অব্যাহত রেখেছে। একটা তার দোকানের ভিতরে ছেলেটা তখন মদ খাইয়া মাতাল অবস্থায় পড়িয়া রয়েছে। একটু পরে ওই মেয়েটা তার স্ত্রী এখানে মানে ফাঁক টাক করিয়া গেছে যে তার স্বামীরে ফিরাইয়া আনার লাগিয়া। ঘুরে গিয়া দেখছে এখানে গরম মাতাল অবস্থায় পড়া দেখিয়া এরপরে তো আর আমরা কিছু জানি না, এখানে রয়েছে। যাওয়ার পরে কি তারার মধ্যে আর কি হইল বা কোনো হইল নি, ঝগড়াঝাটি হইল নি, কিছু আমরা জানি না। তখন তার একটা ছোটো ভাই এখানে গেছে খুঁজে আনার লাগিয়ে যে তারা খানি খাওয়ার টাইম হয়েছে, খানি খাওয়ার লাগিয়ে গিয়া দেখা গেছে যে এখানে মেয়েটা তখন লকটায়। আর তার ভাইটা ছোটো ভাই দেখছে তার বড় ভাইটা নিচে মাতাল অবস্থায় পড়িয়ে দিতে। ওই তখন বাচ্চাটা চিৎকার করতে বাকি এরা সবও জমিয়া গিয়া সাটার মাঝে দুরুম দারুম করে বাড়ি মারছে। বাড়ি মারার পরে ওই মাথাল ব্যক্তিটা তখন উঠিছে এইখান থেকে, নিচে থেকে উঠিয়া দেখছে এই তার স্ত্রী লোকটি রয়েছে, ও হ্যাঁ চাপমাটি ধরছে। ধরার পরেই বিয়েতে রাজি না হয় নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গেল ছেলের বাবা। গুরুতর অভিযোগ যাত্রাপুর থানা পুলিশের বিরুদ্ধে। গত 1 বছর আগেও সোনামুড়া থানাধীন বলারটেপা এলাকায় ছেলের বাবা নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। সেখানে পরিবর্তনের ছাত্রদের আন্দোলনের মুখে উদ্ধার হয় নাবালিকা মেয়ে। এখনো সেই মামলা চলছে সোনামুড়া আদালতে। আবারও এমন একটি ঘটনার পুনরাবৃত্তি হয় যাত্রাপুর থানা এলাকায়। জানা গেছে লেমিয়ামোড়া ইউনুস মিয়ার 10ম শ্রেণীতে পাঠরত মেয়ের বিয়ে প্রস্তাব দেয় বড়খোলা এলাকার হাবিবুর রহমান তার ছেলে রুবেল হোসেনের জন্য। কিন্তু মেয়ের বাবা রাজি না হলে গত রবিবার রাতে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। এ নিয়ে যাত্রাপুর থানার দ্বারস্থ হন, মামলা গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ উঠেছে পুলিশ উল্টো বলছে যে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য রুবেলের কাছে। যদিও পরবর্তীতে চাপ সৃষ্টি করলে রুবেল হোসেন তার বাবা সহ 5 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। কিন্তু 4 দিন ধরে নিখোঁজ নাবালিকা মেয়ে। মুখ্যমন্ত্রীর সহায়তা চাইছেন পরিবারের লোকজন। বাগিনীর সাথে আমি গত রবিবারে যখন বাগিনীর তারা জোর করে নিয়ে গেছে গা, তখন আমার বাগিনী যখন নিয়ে গেছে গা, তো আমার বোনই ফোন দিছে আমার কাছে অনেক রাত্রে, প্রায় 3টার দিকে ফোন দিছে। ফোন আমার বোনের কাছে নাই। তখন ফোন দেওয়ার পরে তখন আমি সকালে আমি যখন আগরতলা গেছি তখন আমার কাছে একটা ফোন আইছে। ফোন আসার পরে তো কইতেছে তোমার বাগিনীর নিয়ে গেছে গা। কে নিয়ে গেছে গা? বাগিনী যখন ফর্সা করতে গেছে তখন বাগিনীর একটা সিল্লি শুনছে, তার মুখে চাপা দিয়ে নিয়ে গেছে গা। বাগিনী নিয়ে যাওয়ার পরে তো তারা আমরা আজকে আইনের মারফতে গেছি। তখন যাওয়ার পরে প্রশাসন আমাদেরকে অনেক দিন ঘুরাইতেছে, আজকে 7 দিন হয়ে গেছে আমাদেরকে ঘুরাইতে আছে। কিন্তু আমরা এরকম নিরহ হয়ে গেছি, আমাদেরকে কেউ সাহায্য করে না। আমরা প্রশাসনের কাছে গেছি, প্রশাসনে আমাদেরকে মনে করেন একটা কুকুর আছে এরকম, আমাদেরকে হেল্প করে না।
কারণ আমরা প্রশাসনের কাছে যদি আমরা হেল্প না পাই তো আমরা কার কাছে যাবো? আমরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমরা এটাই আবেদন করি, এর কাছে আমরা এই মেয়ে আমার বাগিনীটা যখন উদ্ধার হয়, কারণ আজকে 7 দিন হয়ে গেছে কোনো উদ্ধার হইতেছে না, আমরা মায়ে এটা কিন্তু নাবালক, কিন্তু প্রশাসনের থেকে বলতেছে আমরা বিয়ে দিয়ে দেন। কেন বিয়ে দিব? একজন প্রশাসন হয়ে যদি বিয়ে দিত নাবালক মেয়ে, এখনো উপযুক্ত 18 বছর হয়ে নাই, কেন বিয়ে দিব? 18 বছর হয় নাই। তারা অন্য জায়গায় যখন 18 বছর হয় নাই, 13 বছর 14 বছর মেয়ে যখন বিয়ে দিতে যায়, তারা ওইখান থেকে বিয়ে ভাঙিয়ে দেয়। আর এটা কেন করব? বলে হ্যাঁ তোমরা মিলে যাও। এটা হাইলাকান্দি জল সম্পদ বিভাগের অধীনে রতনপুর মোহনপুর ডাইকের কাজ করতে গিয়ে পিএইচির জলের পাইপলাইন ভেঙে ফেলা হয়েছে। এতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন 2 শতাধিক পরিবার। বুধবার স্থানীয় ভুক্তভোগীরা রাস্তায় নেমে কলসি হাতে নিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত 7-8 মাস পূর্বে উক্ত ডাইকের ঠিকাদার ইএনটি কাজ করতে গিয়ে জেসিবি দিয়ে রাস্তার পাশে থাকা পিএইচির পাইপলাইন ভেঙে উপড়ে ফেলেন। এতে স্থানীয়রা প্রতিবাদ করেন, ঠিকাদার বিষয়টি এড়িয়ে চলেন। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে এলাকার মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। তাই আগামী 3 দিনের ভেতরে পিএইচি পাইপলাইন মেরামত করে সমস্যার সমাধান করা না হলে উক্ত ডাইকের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় ভুক্তভোগীরা। দেখুন, আজকে দীর্ঘ 10 থেকে 11 মাস থাকিয়া আমরা ইএনটির খাত যেটা আইছে, খাওয়া যাওয়ার কারণে আমরা খুব আনন্দিত। কিন্তু আমরা এত এলাকার যে একটা পিএইচি আসলো, এই পিএইচির 5টা টোটাল এই কন্ট্রাক্টরে ভাঙিয়ে ফেলাইছে, যার কারণে এই এলাকাত পানি নাই। তো আমরা গাঁৱৰ মানুষে মিটিং করছি, মিটিং করিয়া একটা ডিসি কমপ্লেন করছি যে আমরা পানি বা আরও কিছু লগে আছে, এই যে গাছ বাস ঘর মাটি ফেলাই এটা বহুত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা ডিসি কমপ্লেন করছি, এটা আমরা দাবি করছি যে দেওয়ার লাগিয়া এটার। তো এরপরে ডিসি এটা একটা কমপ্লেন ফ্লাড কন্ট্রোলও 1 কপি পাঠাইছেন বা পিএইচিতেও পাঠাইছেন, কিন্তু আজ দিন পর্যন্ত আমরা পিএইচির কাজটা এখনও বন্ধ সে করছে না। অতদিন থেকে 10 মাস থেকে আমরা এই পিএইচিটা বন্ধ, এই সাইডটা পুরো বন্ধ করে রাখি দেওয়া হয়েছে, যার কারণে এই ধরনের মানুষের পানির লাগি খুব বেশি কষ্ট হয়। তো শোনাপুর আমরা সিদ্ধান্ত নিছি, আজকে থেকে যদি 3 দিন করে ভিতরে আমরা এই সমস্যাগুলো সমাধান না করে দেওয়া হয়, তাহলে এই রাস্তা বাইতে আমরা সরকারি কোনো গাড়ি দিতাম না। যত সময় পর্যন্ত আমরা পানির ব্যবস্থা বা আরও লগে আছে সব কিছু যত সময় পর্যন্ত আমরা ভাইব না, তত সময় পর্যন্ত আমরা এই রাস্তা বাইতে কাজ হয়ে দিতাম না। এটা আমরা এক বাক্যে আজকে এই গ্রামের মানুষ লইয়া আমরা মাতিয়ার, কিন্তু যখন আমরা বন্ধ করবো হাজার হাজার মানুষ লইয়া বার হইয়া এটা আমরা প্রতিবাদ করবো, দাবি করবো। আমরা পাওনা যেটা আমরা না পাওয়া পর্যন্ত, আমরা দাবি না পূরণ পর্যন্ত আমরা কোনো কিছুতে মানতাম না। দেখুন এইটাই তো আমার কাছে কপি আছে। জেলা পর্যায়ে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি এবং এআরডিডির বিভিন্ন প্রকল্পের অধীনে সুবিধা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিলোনিয়াতে। বুধবার বিলোনিয়া পুরাতন টাউন হলে মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গ্রামীণ অর্থনীতিকে তারা উজ্জ্বলিত করছে, তাদেরকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে, যাতে করে গ্রামীণ এলাকার লোকেরা স্বনির্ভর হয়ে উঠতে পারে। এছাড়া এআরডিডি এই প্রথম নতুন একটি প্রকল্প চালু করেছে প্রাণী পালকদের জন্য। গবাদি পশু কিংবা গৃহপালিত পশু হোক, দুর্ঘটনায় যদি মারা যায় ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। এই প্রকল্প চালু করা হয়েছে যাতে গবাদি পশু কিংবা গৃহপালিত পশুর মালিকরা আর্থিক ক্ষতিপূরণের সহায়তা লাভ করতে পারেন তার জন্য। ইতিমধ্যে আপনারা আমাদের অনুষ্ঠানে প্রেক্ষাপট সম্পর্কে জানতে পেরেছেন। আমরা অত্যন্ত আনন্দ এবং গর্বের সহিত আজকে দক্ষিণ জেলার মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান নিধি এবং বিশেষ করে প্রাণী পালক হিসাবে যাদের প্রাণী মারা যায় অজ্ঞাত কারণে কিংবা অ্যাক্সিডেন্টাল ডেথ, তাদেরকে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া সহ একাধিক প্রকল্পের আমরা শুভ সূচনা করছি। ইতিমধ্যে এই মাসের 13 তারিখে আমরা আগরতলা রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক অনুষ্ঠান শুভ সূচনা করেছি মুখ্যমন্ত্রী প্রাণী পালন সম্মান নিধি। আজকে
আজকে আমরা জেলা ভিত্তিক প্রথম দক্ষিণ জেলা থেকে শুরু করছি এবং আপনারা জেনে খুশি হবেন এই প্রাণী পালন সম্মান নিধি ত্রিপুরা রাজ্যের পশুপালন দপ্তরের ইতিহাসে, রাজ্যের ইতিহাসে এই প্রথমবার যারা প্রাণী পালন করেন তাদের অর্থনৈতিক সচ্ছলতার কথা মাথায় রেখে, প্রাণী পালনে তাদেরকে উৎসাহিত করার কথা মাথায় রেখে এই প্রাণী পালন সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার আমরা চালু করেছি। 121 বছর পুরনো টঙ্গিবাড়ি এলপি স্কুলের জমি জবরদখল মুক্ত করল প্রশাসন, সন্তোষ জনমনে। 1902 ইংরেজিতে তৎকালীন সিলেট জেলার 18 নম্বর এলপি স্কুল ছিল টঙ্গিবাড়ি এলপি স্কুল। ওই স্কুলের বেশিরভাগ ভূমি দখল করে নিয়েছিল একাংশ জবরদখলকারীরা, যার দরুন অনেক স্কুলের গৃহ সুষ্ঠুভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। প্রয়াত প্রধান শিক্ষক আবুল কালাম খান দীর্ঘ 40 বছরের শিক্ষকতা জীবন অনেক চেষ্টা করেও বিফল হয়েছেন, এমনকি জবরদখলকারীদের হাতে অনেক অপমানিত হয়েছেন। পরবর্তীতে আবুল মতিন তালুকদার জিপির সভাপতি হওয়ার পর অনেক চেষ্টা করেও সফলতা পাননি। এবার নতুন পরিচালন সমিতি গঠনের পর স্কুলের জমি জবরদখল মুক্ত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। তাদের প্রচেষ্টা এবং রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্তার নির্দেশে এবং রাতাবাড়ি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজ স্কুলের জমি চিহ্নিত করে জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়। এতে স্কুলের প্রায় 1 বিঘা জমি জবরদখল মুক্ত করা হয়েছে। প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনগণ। আমি আব্দুল মতিন তালুকদার, রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি। আমি এই স্কুলের 18 নম্বর এলপি স্কুলের এমসি সভাপতিও আসলাম 3 বছর, কিন্তু এই 3 বছরের প্রচেষ্টায় পারছি না। আমি বহুত আমার উপরে কেস পিস হয়েছে, কেস পিস হওয়ার কারণে পারছি না সমাধান করতাম। ল্যান্ডর অসুবিধা, ল্যান্ড হইল কেন, স্কুলের ল্যান্ড 26 ডেসিমিল জমি আছে স্কুলের, কিন্তু বর্তমানে আমরা ইউজ করি আর ধরে 60 ডেসিমিল হইব। 60 ডেসিমিল জায়গাত আমরা বর্তমানে স্কুল আছে 26 ডেসিমিল জায়গা, 60 ডেসিমিল স্কুল বহুত দৌড়ঝাঁপ ফুরিয়ে পারছি না। যাক, আমরা নবনির্বাচিত সভাপতি আসান আহমেদের উদ্যোগে, আসান আহমেদ তালুকদারের উদ্যোগে বা আমার কবির হোসেন তালুকদারের উদ্যোগে এই যে আজকে একটা কাজ হয়েছে, আমরা জিপির সর্বস্তরের মানুষ আনন্দিত এবং খুশি। সরকারিভাবে ইলেকশন হয়েছে এবং আমার প্রাক্তন হেডমাস্টার, এই স্কুলের 18 নম্বর স্কুলের প্রাক্তন হেডমাস্টার আমার বড় ভাই দাদা সামান আলী মাস্টার সব আসেন। এখানে সমাজসেবী ফখরুদ্দিন সাহেব, সমাজসেবী অনন্ত কুমার নাথ, সবারও প্রচেষ্টায় জায়গা উদ্ধার হয়েছে 26 ডেসিমিল জায়গা উদ্ধার হয়েছে। না, সম্ভব হয়েছে না। এখন একদম পুরা বিল্ডিং, একদম যত বড় বিল্ডিং হোক এখন বিল্ডিং বানানির আপনার জায়গা হয়ে গেছে। এমনকি লগে আমরা খাস জমিও কিছু আছে স্কুলের পূর্ব সাইড দিকে, এই খাসগুলোতে আমরা স্কুলের বাচ্চারা লাগিয়া খেলাধুলার লাগিয়া একটু জায়গা বার হইব। 121 বছর আগের স্কুল, বহুত পুরানা, 18 নম্বর এলপি স্কুল, সিলেট ডিস্ট্রিক্ট যে সময় আছিল ওই সময় স্কুল। আগামীকাল 21 ডিসেম্বর দক্ষিণ জেলা ভিত্তিক ভূমিকম্পের বিপর্যয় মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ জেলা বিরোনিয়া মুহুরী ব্রিজ, ঋষ্যমুখ আরডি ব্লক কার্যালয়, শান্তিরবাজার কেন্দ্রীয় বিদ্যালয়, রূপাইছড়ি ব্লকের বাগমারা ওএনজিসি এরিয়ার সাবরু মহকুমা হাসপাতাল, এই 5টি জায়গাকে ঘটনার অঞ্চল হিসাবে বেছে নেওয়া হয়েছে। সকাল 9টা বেজে 1 মিনিটে বিপর্যয়ের সাইরেন বেজে উঠবে। এতে আতঙ্কের কোনো কারণ নেই। আতঙ্কের পাশাপাশি গুজব ও নাচ করানোর আহ্বান রাখেন দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদে। বুধবার বিকেলে 5টা নাগাদ দক্ষিণ জেলা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে আহত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান রাখেন। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সাইরেন বিপর্যয় মোকাবেলার মহড়ার অংশ মাত্র। জেলাবাসীর সহযোগিতা কামনা করেন এই মহড়াকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। एक नया आयोजित सिस्टम, उसको बोलते हैं इंसिडेंट रेस्पॉन्स सिस्टम, IRS। वो पिछले साल भी हमारा स्टेट में इसका टेस्टिंग हुआ था, मॉक ड्रिल हुआ था। उसी तरह इस बार भी हमारा मॉक ड्रिल होगा। मॉक ड्रिल के अनुसार आगामी कल हमारा जिले में 5 जगह पे इंसिडेंट्स लोकेशन हमने आइडेंटिफाई किया है,
जैसे हमारा मोहरी ब्रिज और उसके बाद एक गवर्नमेंट बिल्डिंग जो है ऋषिमुख ब्लॉक ऑफिस प्रमाइस और एक स्कूल वो शांतिर बसार का केंद्रीय विद्यालय स्कूल और एक हॉस्पिटल वो सबरूम सब डिविजनल हॉस्पिटल और एक इंडस्ट्रियल एरिया मतलब हमारा यहाँ पे ONGC का एक ड्रिलिंग साइट और बागमारा विलेज रूपाजरी आरटी ब्लॉक, ये 5 जगह पे हमारा एक इंसिडेंट होगा मॉक के रूप में। বরাক উজান থেকে মূল্যবান কাঠ পাচার করে উদ্দেশ্যকে ব্যর্থ করল জিরিঘাট ফরেস্ট রেঞ্জ লক্ষ্মীপুরের বনকর্মীরা। বৃহৎ পরিমাণে বহুমূল্য চেরা কাঠগুলি গতকাল গভীর রাতে বরাক উজান থেকে নদী পথে 2টি যন্ত্রচালিত লঞ্চে আসাম মণিপুর আন্তঃরাজ্য জলপথ সীমা অতিক্রম করে কাছাড়ের জিরিমুখে প্রবেশ করে সেখানে থাকা বন বিভাগের জিরিঘাট রেঞ্জের আওতাধীন জিরিমুখ বিট অফিসের বনকর্মীরা লঞ্চগুলিকে থামার জন্য নির্দেশ দেয়, কিন্তু দুটি লঞ্চের চালক বনকর্মীদের নির্দেশিকা অমান্য করে সেখান থেকে পালিয়ে যায়। বরাক নদীতে উজানের দিকে 1 কিলোমিটার যাওয়ার পর দিলখুশ এলাকায় বরাক নদীতে লঞ্চগুলিকে দেখতে পান। লঞ্চগুলি থেকে চূড়াং চেরা কাঠগুলি নামাবার উদ্দেশ্যে লঞ্চগুলি সেখানে থামিয়ে রাখা ছিল। চূড়াং কারবারিরা বনকর্মীদের লঞ্চ আসা দেখে সেখান থেকে গা ঢাকা দেয়। জিরিঘাট ফরেস্ট রেঞ্জ অফিসার রুয়েল রংপার দুটি চেরা কাঠ বুঝাই মোটর লঞ্চ এবং লঞ্চের একজন চালককে আটক করে জিরিঘাট ফরেস্ট রেঞ্জ অফিস লক্ষ্মীপুরে নিয়ে যান। ঘটনার বিষয়ে ফরেস্ট রেঞ্জ অফিসারকে জানতে চাইলে তিনি জানান, কাঠগুলি এই পর্যন্ত সঠিক পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। কাঠগুলি বৈধ নথিপত্র না থাকায় তিনি কাঠগুলি বাজেয়াপ্ত করে রেখেছেন এবং বিভাগীয় নিয়ম অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। কাঠগুলি বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। মালটা তো আমি কানপুরাতে যাচ্ছি চিরিমুখের উপরে আমার এখন লইয়া গেছে আর মাজন নাম আর বিকে নাম তে লইয়া আমি আইছি মাল কইছে আমার দিলকুশ নিয়া দিবার লাগে তে আমি ঠিক দিলকুশ আনছি। দিলকুশ লইয়া আইয়া লোড আনলোড করবার সময় আমরা লক্ষ্মীপুরের স্টাফ তারা গেছেন ফরেস্ট স্টাফ আনি তারা গেছেন তারা বড় নৌকা লইয়া গিয়া আমরা দর্শন ধরিয়া আর লইয়া আইছি। ওটা ধরছে আর ওটা ও 2টা লঞ্চ ধরছে। মাল তো লাকড়ি আছে। লাকড়ির নামটা লাল লাকড়ি, এখন এটা অতটা তো আমি আর জানি আর না। জঙ্গল থেকে আনছে? ও জঙ্গল থেকে আনছে। যে আমরা একটা বড়দিন আইছে গির্জার মাল তোটা আমরা খারছে রে বাবুটা লইয়া যাও। আমি ইনফরমেশন কোৱা মতে দুইটা বোট তেনেকা স্নিক আপ হয়েছে, মানে বস্তুটো যিমান বহুত কেইটা সিগনেল দিছে ৰখাব কাৰণে ৰখাব পাৰে গুচি আহিছে। এই কাৰণে আমি ইয়াৰ পৰা ষ্টাফ লৈ পিনে গ'লো আপষ্ট্ৰীমত যেতিয়া গৈ পাইছো নদী কিনাৰ তাত বোটটো ৰখা আছে। নদী কিনাৰ যেতিয়া আমি টৰ্চ মাৰিছো মানুহকেইটা পলাই গৈছে। এই এটা বোটৰ এজন ড্ৰাইভাৰ আছে, বেলেগ এটা বোটৰ ড্ৰাইভাৰ নাই। তেতিয়া তাত যিমানকেইটা চাইছে এটা বোটত মানে 40টা মান লাকড়ি পিচ আছে। তাৰপিছত বেলেগ এটা বোটত আমি দেখিছো ওপৰত টিৰ ৰখা আছে, কিন্তু তলত কেইটামান পিচ লাকড়ি আছে, 25 পিচ মান লাকড়ি আছে। আমি ইয়াত ধৰি আনিছো, ইয়াত লৈ আনিছো। আমি শুনা মতে আমাৰ জিৰিমুখৰ ওপৰতো মণিপুৰ হয়। আমার ইনফরমেশন মতে তো আমার ভিডিও অফিসার ইনফরমেশন মতে হি মণিপুর সাইডের উপর আহিছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।